আবু ইসহাক বিজ্ঞানের ছাত্র ছিলেন, তার মধ্যে আমরা বিজ্ঞান মনস্কতাকে আসলে খুব তীব্রভাবে পাই প্রত্যেকটা লেখার মধ্যে। সূর্য দীঘল বাড়িতে মূল ঘটনা ৪৩-এর দুর্ভিক্ষ। আবু ইসহাক লিখেছেন কম, কিন্তু এই যে লিখেছেন কম তার পেছনেও কিন্তু তার আবিধানিক সত্তাটাই আসলে বেশি প্রবল ছিল। মায়মুনার শাশুড়ি এবং জয়গুণের শাশুড়ি দুজনের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এখানে তারা নারী সত্তার চাইতে তাদের সাংসারিক সত্তাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সূর্য দীঘল বাড়ির বিবরণ আছে এবং আমরা পদ্মার পলিদ্বীপের কথাও জানি যে তার নিজের অঞ্চল, তার জন্মস্থান শরীয়তপুর জেলার ওই অঞ্চলে যে পদ্মার ভাঙন এবং নতুন চর ওঠা, এই দুটো কেবল ঘটনা মাত্র নয়। এই ঘটনা কেমন করে এক ধরনের শ্রেণীগত দান্দিকতা তৈরি করে সেটিও কিন্তু আমরা উপন্যাসে প্রবেশ করলে দেখতে পাই। চর অঞ্চলের মানুষেরা কিন্তু এক ধরনের হীনমন্যতায় ভোগে এবং আমরাও কিন্তু চৈরা বা চড়ুয়া এটা একটি গালি হিসেবে ব্যবহার করি। আবু ইসহাককে তার সমকালীন সমালোচকেরা খুব একটা গুরুত্ব দেননি। তার রচনাকে স্কেচ ধর্মী বলে বা শিল্পেও ঠিক হয়ে ওঠেনি এই ধরনের একটা অভিধা দেওয়া হয়েছে। গোয়েন্দা উপন্যাস জালের মধ্যেও পুলিশ হিসেবে সেটা তদন্তে যায় যে একজন দরবেশ একটা জায়গা দখল করে নিয়েছে, কারণ সে বলছে যে এইখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খড়ম লুকানো আছে, সুতরাং এইখানে একটা দরগা হবে। এটা একটা জমি দখলের আসলে কারসাজি। তিনি আসলে দেখিয়েছিলেন যে গ্রামে সূর্যের অভিসার প্রসারী, সূর্যের দিকে পূর্ব পশ্চিম প্রসারী বাড়ি হয় না, কারণ পূর্ব দিক পশ্চিম দিক দুটোই সূর্য উদয় হয়, অস্তমিত হয়, অস্ত যায়। সূর্যের আলোটা তীক্ষ্ণভাবে পড়বে মানুষের, মানে যে বাড়িতে বাস করছে তাদের চোখে লাগবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, মানে তাদের জন্য এটা কমফোর্টেবল না। ফলে গ্রামে কোনো বাড়ি কিন্তু পূর্ব পশ্চিম প্রসারী হচ্ছে না, দক্ষিণ পশ্চিম প্রসারী হচ্ছে। এটি তাদের জন্য হচ্ছে মানে স্বস্তিদায়ক, জীবনযাত্রার জন্য স্বস্তিদায়ক। কিন্তু এই বিজ্ঞান মনস্কের যে ব্যাপারটি সেটি আমাদের সংস্কারের মধ্যে ঢুকে গেছে, কুসংস্কার হয়ে গেছে যে কখনো যদি কোনো বাড়ি সূর্য দীঘল হয়েও যায় সেটি কুসংস্কারাচ্ছন্ন, সেখানে মানুষ বাঁচতে পারে না, সেখানে ভূতপ্রেত থাকে, সেখানে অপদেবতারা থাকে, এইরকম একটি ভাবনা আমাদের চলে এসছে। বাংলা একাডেমিকে ধন্যবাদ, বিশেষত আজম ভাইকে ধন্যবাদ যে আবু ইসহাক নিয়ে একটি অনুষ্ঠান অবশেষে হচ্ছে বাংলা একাডেমিতে। তবে বাংলা একাডেমি আবু ইসহাকের রচনাবলী বের করলে নিশ্চয়ই সেটি একটি সমৃদ্ধ সংগ্রহ হবে। আবু ইসহাকের রচনা কিন্তু ঢাকায় পাওয়া যায় নওরোজ সাহিত্য সম্ভার থেকে। তার প্রতিটি বই আলাদা আলাদা করে এবং হচ্ছে তার রচনাবলী আলাদা করে আসলে প্রকাশিত হয়েছে, পাওয়া যায়। এবং তবে বাংলা একাডেমির প্রকাশনা নিশ্চয়ই আবু ইসহাক এবং পাঠককে আকৃষ্ট করবে। আবু ইসহাক সম্পর্কে আমরা অনেকক্ষণ ধরে খুব বিস্তারিত আলোচনা শুনলাম আবু ইসহাক সম্পর্কে, তার ব্যক্তি আবু ইসহাক এবং তার রচনা কর্ম সম্পর্কে। প্রাবন্ধিককে অসংখ্য ধন্যবাদ, তিনি একেবারে ধরে ধরে প্রতিটি বই নিয়ে আলোচনা করেছেন। আমি একটু যুক্ত করতে চাই যে আবু ইসহাকের কিন্তু একটি নাটকও আছে, যদিও কিশোর নাটক। এটি 2001 সালে প্রকাশিত হয়েছিল শিশু একাডেমি থেকে, জয়ধ্বনি নামে, কিন্তু কোন অজ্ঞাত কারণে সেটি আসলে খুব একটা প্রচারিত হয়নি। মানে আমরা যখন এখন আবু ইসহাকের রচনা কর্মের একটা পূর্ণাঙ্গ তালিকা দেখি তখন জয়ধ্বনিটা কেন জানি বাদ পড়ে যায়, কিন্তু সেখানে কিশোর নাটক হলেও শিশু কিশোরদের জন্য উপযোগী, কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আবু ইসহাকের এটি তার রচনাবলীতে আসলে রচনাবলীতেও নেই, কিন্তু রচনাবলীতেও মূল হিসেবে দেখা নেই। তো আমরা আবু ইসহাককে শুধু কথা সাহিত্যিক হিসেবে যে পাই তা নয়, তার মানে তার নাট্যকার পরিচিতিও আছে, যদি খুব স্বল্প হলেও আছে, এবং আবিধানিকের পরিচয় তো আমরা আসলে কিছুটা পেলামই বটে। আমরা যদি তার যেই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্মিত হতেই দেখি সবাইকেই, যে তার সূর্য দীঘল বাড়ি, এটি যে তার 21 বছর বয়সের রচনা,
মনে হয় না, খুব পরিণত মনে হয়। আমরা জানি যে এটি 1944 থেকে 48 সালের মধ্যে লেখা, মানে শুরু করেছিলেন 44-এ যখন তিনি নারায়ণগঞ্জের সিভিল সাপ্লাইয়ের কাজে যুক্ত ছিলেন, এবং শেষ করেছেন তিনি খুলনায় যখন তিনি ছিলেন, তখন তিনি পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন। এই সময়ে যে, এবং উপন্যাসের ঘটনাকালও এই সময়, কিন্তু আমরা দেখি যে তার আগেই কিন্তু সাহিত্যিক হিসেবে আবু ইসহাকের আবির্ভাব ঘটেছিল। তিনি স্কুলে পড়ার সময় কিন্তু 1940-এ তিনি গল্প লিখেছিলেন, এবং তার এই অভিশাপ নামের গল্পটি ওই সময়ে নবযুগ পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1940-এ এটি, এবং আমরা এটি পরে স্মৃতি বিচিত্রায় খুঁজে পাই। এবং পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বা কলেজে পড়বার সময় তার অনুদিত কবিতা প্রকাশিত হয়েছে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি কবিতা এবং গল্প লিখছেন, মানে তার লেখার শুরুটা কিন্তু বেশ আগে। আর তিনি যখন 21 বছর বয়সী 1944-এ তিনি সূর্য দীঘল বাড়ি লেখা শুরু করলেন। বয়সটা তার কম হলেও পরিণতি, মানে তিনি যথেষ্ট পরিণত ছিলেন ওই বয়সেই, কারণ তিনি তখন চাকরিতে যোগ দিয়েছিলেন, একজন জীবন যোদ্ধা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। সুতরাং তার যে পরিণত মানসিকতা, সেটি কিন্তু আমরা তার লেখার মধ্যে পেয়ে থাকি। আর সূর্য দীঘল বাড়িতে মূল ঘটনা 43-এর দুর্ভিক্ষ, সেটাও আমাদের একটু মনে রাখতে হবে যে 1943-এর দুর্ভিক্ষের প্রেক্ষিতেই কিন্তু আসলে সিভিল সাপ্লাই এই অংশটা তৈরি হয়, যেই অস্থায়ীভাবে, এবং সেখানে আবু ইসহাক চাকরি করছেন, মানে তার চাকরির সূত্রে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের সঙ্গে কিন্তু তার একটা সংযোগ ছিল, এবং সঙ্গত কারণেই কিন্তু তার লেখার মধ্যে এই দুর্ভিক্ষের বিষয়টি খুব প্রবলভাবে এসেছে। যদিও শুরুতে দুর্ভিক্ষ এসেছে, কিন্তু পরে আমরা ঢুকে গেছি একেবারেই গ্রামীণ জীবনে, একেবারেই গ্রামীণ জীবনে। প্রাবন্ধিক উল্লেখ করেছেন খুব সত্যি একটি কথা, যে আবু ইসহাককে কিন্তু আসলে আমরা চিনি না বেশিরভাগ মানুষ। আমরা চিনি সূর্য দীঘল বাড়ির লেখককে, মানে আবু ইসহাক হঠাৎ করে বললে অনেক মানুষই বল কোন আবু ইসহাক, মানে চেনা যায় না মনে হয়। যখন উচ্চারণ করা হয় সূর্য দীঘল বাড়ি, তখন কেউ কেউ চেনেন। সেটা এই দেশের পাঠকদের জন্য সত্য, কলকাতার পাঠকদের জন্য তো আরো বেশি সত্য। যদিও সূর্য দীঘল বাড়ি প্রথম প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে, ঢাকা থেকে নয়, সেই সূত্রেই হয়তো কলকাতার মানুষজন তাও একটু হয়তো সূর্য দীঘল বাড়ির নাম শুনেছেন, আবু ইসহাকের নাম তাদের খুব বেশি মনে নেই। অবশ্য কলকাতার পাঠককে আকৃষ্ট না করবার পেছনে সূর্য দীঘল বাড়ির একটা, মানে করতে পারেনি এইরকম মনে হওয়ার একটা কারণ আছে। সেটি হলো যে, সেটিও প্রাবন্ধিক কিছুটা আসলে বলেছেন, যে সূর্য দীঘল বাড়ির পুরো কাহিনীটা পূর্ব বাংলাকে নিয়ে লেখা, এবং পূর্ব বাংলার যেই জীবন, সেই জীবন কিন্তু কলকাতার মধ্যবিত্ত শ্রেণী, পাঠক শ্রেণী চেনে না, একেবারেই অপরিচিত। এবং সেই জীবনকে এত নিবিড়ভাবে অনুপুঙ্খভাবে দেখার ব্যাপারটি তাদের কাছে ক্লান্তিকর মনে হতে পারে। আরও একটি ব্যাপার হতে পারে, সেটি হচ্ছে যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত কলকাতাবাসীদের কাছে তাদের নিজেদের সমস্যা বা তাদের নিজেদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু সূর্য দীঘল বাড়িতে নেই, কিন্তু যেটি আছে পূর্ব বাংলার মানুষের সুখ দুঃখের জীবন এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে খুব ভালোভাবেই আছে। তবে সূর্য দীঘল বাড়ি হোক, পদ্মার পলিদ্বীপ হোক বা জাল হোক, তা তিনটি উপন্যাসই আমার কাছে মনে হয়েছে নিম্নবর্গ মানুষের জীবনকে তিনি অনুপুঙ্খভাবে তুলে এনেছেন, খুব নিবিড়ভাবে, খুবই অনুপুঙ্খভাবে তুলে এনেছেন। কিন্তু তার মূল লক্ষ্য ছিল আসলে আমাদের মানুষ থেকে কুসংস্কারকে দূর করা। আমার সেটি বারবারই মনে হয়েছে, তার শুধু তার উপন্যাস নয়, তার গল্প ধরে আলোচনার সূত্রে আমরা সেটা প্রমাণ করতে পারবো খুব নির্ভুলভাবে। যেমন আমরা যখন সূর্য দীঘল বাড়ির নামটা দেখি, আমরা শুনেছি যে কেন সূর্য দীঘল বাড়ি বলা হচ্ছে, এবং সূর্য দীঘল করে গ্রামে বাড়ি হয় না, এটি সত্য কথা। কিন্তু কেন হয় না, এর পেছনে যে সংস্কারটা কাজ করে, এটি সংস্কারে পরিণত হয়েছে, কুসংস্কারে পরিণত হয়েছে। আবু ইসহাক
বিজ্ঞানের ছাত্র ছিলেন, তার মধ্যে আমরা বিজ্ঞান মনস্কতাকে আসলে খুব তীব্রভাবে পাই প্রত্যেকটা লেখার মধ্যে। তিনি আসলে দেখিয়েছিলেন যে গ্রামে সূর্যের প্রসারী সূর্যের দিকে পূর্ব পশ্চিম প্রসারী বাড়ি হয় না, কারণ পূর্ব দিক পশ্চিম দিক দুটোই সূর্য উদয় হয়, অস্তমিত হয়, অস্ত যায়, সূর্যের আলোটা তীক্ষ্ণভাবে পড়বে মানুষের, মানে যে বাড়িতে বাস করছে তাদের চোখে লাগবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, মানে তাদের জন্য এটা কমফোর্টেবল না। ফলে গ্রামে কোনো বাড়ি কিন্তু পূর্ব পশ্চিম প্রসারী হচ্ছে না, দক্ষিণ পশ্চিম প্রসারী হচ্ছে। এটি তাদের জন্য হচ্ছে মানে স্বস্তিদায়ক, জীবনযাত্রার জন্য স্বস্তিদায়ক। কিন্তু এই বিজ্ঞান মনস্কের যে ব্যাপারটি, সেটি আমাদের সংস্কারের মধ্যে ঢুকে গেছে, কুসংস্কার হয়ে গেছে, যে কখনো যদি কোনো বাড়ি সূর্যোদিঘল হয়েও যায় সেটি কুসংস্কারাচ্ছন্ন, সেখানে মানুষ বাঁচতে পারে না, সেখানে ভূত প্রেত থাকে, সেখানে অপদেবতারা থাকে, এইরকম একটি ভাবনা আমাদের চলে এসছে। কিন্তু এই জয়গুণদেরকে এই বাড়িতে বসিয়ে লেখক দেখিয়েছেন যে ভূত প্রেত এই বাড়িতে নেই, কিন্তু শেষ পর্যন্ত ভূতের হাতে নিহত হওয়া করিম বংশের সূত্রে ধরে তিনি যেই কাহিনী বর্ণনা করেন, সেখানে দেখান যে মানুষ কি করে ভূতে পরিণত হয়। ক্ষমতাসীন মানুষেরা কুসংস্কারকে উপজীব্য করে কেমন করে তাদের মানে ক্ষমতার লোককে চরিতার্থ করে, সেই ব্যাপারটি কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। অর্থাৎ তিনি দেখিয়েছেন যে আমাদের গ্রামীণ সমাজে যে কুসংস্কারগুলো আছে সেগুলো মানুষের সৃষ্ট, এবং মানুষই, বিশেষ করে ক্ষমতাবান মানুষরা সেই কুসংস্কারকে জিইয়ে রাখে তাদের ক্ষমতাকে বা তাদের দাপটকে অপ্রতিহত করবার জন্য বা রাখবার জন্য। এবং আমরা এই উপন্যাসের শেষে জয়গুণকে শেষ পর্যন্ত এই বাড়ি ছাড়তে দেখি, এবং সেটাও কিন্তু গদপ্রধানের কারসাজির কারণে। এবং লেখক আমাদের জানিয়ে দেন যে এটি সত্য নয়। আমরা যদি এই উপন্যাসের ভেতরে যাই, জয়গুণের যে জীবনযাত্রার কথা আমরা জানি, সেই জীবনযাত্রার দিকে যাই, সেটি অসহনীয় দারিদ্র্যের বিবরণ, সেটি সত্য, কিন্তু সেই বিবরণের ফাঁকে ফাঁকেও কিন্তু ধর্মীয় সংস্কারের জায়গাটি আসলে নিয়ে আসছেন আবু ইসহাক। যেমন তিনি, আবারও বলছি যে এটি প্রাবন্ধিকে উল্লেখ করেছেন খুব ভালোভাবে, এবং তিনি এক কথায় বলেছেন, আমি এটি জোর দিচ্ছি, যে তিনি ধর্মীয় যেই সংস্কার বা বিশ্বাস সেটিকে তিনি নেতিবাচক হিসেবে দেখাননি, কিন্তু সেই বিশ্বাসগুলোকে সামনে নিয়ে এসে তিনি দেখিয়েছেন যে এখানে কোথায় সমস্যাগুলো আছে। মানে মানুষের বিশ্বাসকে তিনি আসলে বিদ্রূপ করেননি, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন এটি ভুল, যে এটি আমাদের জীবনযাপনের জন্য আসলে ঠিক সঠিক তথ্য নয়। আমরা জয়গুণের যেই জীবন সংগ্রাম দেখি, সেখানে আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে গ্রামীণ সমাজ তার উপর নিষেধাজ্ঞা জারি করে। কেন? সে বেপর্দা হয়ে বাইরে বেরোচ্ছে। বেপর্দা মানে কিন্তু ঘোমটা ছাড়া না, সে ঘোমটা দিয়েই বেরোচ্ছে। পর্দার আসল ব্যাপারটা হচ্ছে যে সে অর্থ উপার্জন করছে। গ্রামীণ সমাজ নারীর অর্থ উপার্জন বা স্বাবলম্বন এটিকে মেনে নিচ্ছে না। গ্রামীণ সমাজ বলতে গ্রামীণ সমাজের যারা হোতা তাদের কথা। গদপ্রধান বিয়ে করতে চাইছে জয়গুণকে, জয়গুণের রূপে মুগ্ধ হয়ে না, কিন্তু জয়গুণকে তার মনে হয়েছে আকর্ষণীয় নারী এবং কর্মঠ নারী। তার দরকার হচ্ছে কর্মঠ নারী, যে কিনা তাকে বিয়ে করলে বিনে পয়সায় তার বাড়িতে খাটবে। সে 4টি বিয়ে 3টি বউ তার আছে, এবং আরো একটি সে বিয়ে করবে, কেননা বিনে পয়সায় কাজের লোক সে পাবে, এবং তার অনেক জায়গা জমি, তার ঘরের কাজ মানে হচ্ছে যে ধান মাড়াই কাজ বা ধানের প্রসেসিং কাজ, যে কাজটা নারীরা করে থাকে ঘরে, সেটি তার স্ত্রীরা করবে। কিন্তু সেটি সে করতে পারছে না, কারণ জয়গুণ বাইরে বেরোচ্ছে, সে অর্থ উপার্জন করছে। এই নিষেধাজ্ঞা দিয়ে সে জয়গুণকে যখন ঘরে বসিয়ে দিচ্ছে, তখনই তার মনে হচ্ছে যে তার উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। অর্থাৎ এই যে নারীর বেপর্দা হয়ে চলা বা অর্থ উপার্জনের প্রতি নিষেধাজ্ঞা গ্রামীণ সমাজ, লেখক কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে তার পেছনে গ্রামীণ সমাজপতিদের কি ধরনের অভিসন্ধি কাজ করছে। আরো অনেকগুলো ব্যাপার আছে, প্রাবন্ধিক সেগুলো খুব ভালোভাবে উল্লেখ করেছেন। আমি একটু সংযোজন করতে চাই, সেটি হচ্ছে
যে ওই যে গাছের পাতা ছেঁড়ার ব্যাপারটা যেটি এসেছে, যে বাচ্চা কাচ্চার মা রাতের বেলা গাছের পাতা তারা ছিঁড়ছে না, আমার কাছে মনে হয়েছে আবারও আমি এই প্রসঙ্গটায় আসি যে আবু ইসহাক অসাধারণ বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন এবং তিনি দেখিয়েছেন যে এই বিষয়টা তিনি খুব সামনে নিয়ে এসেছেন। তার পেছনে যে শুধু সংস্কার বা গ্রামীণ জীবনকে অনুপুঙ্খভাবে তুলে ধরা তা নয়, আমরা একটু যদি মাথায় রাখি, আজকে আমরা ইকোফেমিনিজমের কথা যখন বলি বা এই তাত্ত্বিক আলোচনার দিকে যখন যাই, তখন আমরা দেখতে পাই যে নারীর সঙ্গে এই যে প্রকৃতির অচ্ছেদ্য সম্পর্ক, সেই সূত্রে যখন আমরা দেখি, আমরা জানি যে রাতের বেলা গাছে শ্বসনের যে কাজ হয় বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে পরিবেশের জন্য, যেটি খুবই উপযোগী ব্যাপার, এটি কিন্তু রাতের বেলা গাছের পাতা ছেঁড়া থেকে আসলে আমাদের গ্রামীণ মনীষা, মানে আমরা বলবো যে গ্রামীণ মানুষ কিন্তু আসলে অসাধারণ মনীষার অধিকারী ছিল। তো লোকজ যে মনীষা, সেই মনীষা অনুযায়ী আসলে রাতের বেলা গাছের পাতা ছেঁড়া যায় না, নিষেধাজ্ঞা একটা জারি করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাটা সবসময় মানতে পারা যাচ্ছে না, যেমন জয়গুণ মানতে পারছে না, কিন্তু তারপরেও সে নিজে ছিঁড়ছে না, তার ছেলেকে দিয়ে ছেড়াচ্ছে। এক ধরনের নিষেধাজ্ঞা যে কাজ করে, এর পেছনে কিন্তু একটা বিজ্ঞান মনস্ক ব্যাপার রয়েছে। আমরা সূর্য দীঘল বাড়ির আলোচনা সবচেয়ে বেশি করি, কিন্তু সূর্য দীঘল বাড়িতেও কিন্তু আমরা দেখতে পাই যে ধর্মীয় সংস্কারকে সামনে নিয়ে এসে কেমন করে সমাজে এক ধরনের নিপীড়ন সৃষ্টি হচ্ছে। আমাদের সমাজে যে নারী নির্যাতন, সেই নারী নির্যাতনের ব্যাপারটিও কিন্তু নিয়ে এসেছেন সূর্য দীঘল বাড়িতে আবু ইসহাক, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে করিম বক্স, যে কিনা হচ্ছে যে প্রবলভাবেই তার দৈহিক শক্তির প্রমাণ সে তার স্ত্রীদের উপরে দেয়। প্রথম স্ত্রীকে সে গাছে মানে ফাঁসি দিয়ে হত্যা করে, কিন্তু তার কোনো বিচার হয় না। দ্বিতীয় স্ত্রী জয়গুণের উপরে সে লাঠি এবং হাত দিয়ে প্রচণ্ড প্রহার করে এবং বিনা দোষে, দুর্ভিক্ষের সময় বিনা দোষে 2 কন্যা সন্তান সহ তালাক দেয়। কিন্তু আমরা খুব বিস্মিত হয়ে দেখি যে এই যে দৈহিক নির্যাতন করছেন পুরুষ, সেটির কিন্তু অনুসমর্থন করছে হচ্ছে জয়গুণের শাশুড়ি, করিম বক্সের মা। এবং আরও একটা ব্যাপার আমরা দেখতে পাই, মাইমুনাকে যখন তালাক দেওয়া হয়, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় শ্বশুর বাড়ি থেকে, সেটিও কিন্তু হয় মাইমুনার শাশুড়ির প্ররোচনায়। আমরা মানে এই জিনিসগুলোকে কখনো কখনো আমরা বলি যে নারীরাই হচ্ছে নারীদের হচ্ছে নিপীড়ক হিসেবে নিপীড়কের ভূমিকা পালন করে, কিন্তু আমার কাছে এই জায়গাটাই মনে হয়নি। দুটো ক্ষেত্রেই মাইমুনার শাশুড়ি এবং জয়গুণের শাশুড়ি, দুজনের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এখানে তারা নারী সত্তার চাইতে তাদের সাংসারিক সত্তাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাদের দুজনের কাছেই মনে হয়েছে যে যেমন করেই হোক সংসারটাকে টিকিয়ে রাখতে হবে, এই যে আগলে ধরে রাখার, মানে কখনো কখনো তারা নির্মম হয়ে যাচ্ছেন, কিন্তু সেটিও সাংসারিক প্রয়োজনে। কিন্তু জয়গুণের শাশুড়ির উক্তি খুব ইন্টারেস্টিং, যে সে বলছে যে সে সান্ত্বনা দিচ্ছে জয়গুণকে, যখন করিম বক্স মারছে তখন সে সান্ত্বনা দিচ্ছে যে পুরুষেরা যেইখানে মারে সেই অঙ্গ বেহেস্তে যায়। এটি হচ্ছে তার সান্ত্বনা দেওয়ার ভাষা। বেহেস্তের লোভে তুমি মার সহ্য করো। শুধু তাই না, সে একটি লোককাহিনীও বলে, হাদিস বলে অভিহিত করে যে কোনো এক নারী, সে হচ্ছে সবচাইতে আগে বেহেস্তে যাবে, কেননা তার বাড়িতে যেয়ে দেখা গেল যে সে রশি, দড়ি, তারপর লাঠি, এগুলো সব একসাথে জড়ো করে রেখেছে, যার স্বামী যখন ক্রুদ্ধ হবে তখন যেন এগুলোর খোঁজে আবার কোথাও না যেতে হয়, হাতের সামনে যেন পায়। এই জন্য সে হচ্ছে সবার আগে বেহেস্তে যাবে। তো এই ধরনের সংস্কারগুলো আবু ইসহাক খুব প্রবলভাবেই তার লেখার মধ্যে এনেছেন। সেটা আমরা সূর্য দীঘল বাড়িতে পাই, আমরা পদ্মার পরিদ্বীপে পাই, এমনকি গোয়েন্দা উপন্যাস জালেও পাই। গোয়েন্দা উপন্যাস জালের মধ্যেও আমরা যে জিনিসটা পাই, একটা কাহিনী পাই, পুলিশ হিসেবে সেটা তদন্তে যায় যে একজন দরবেশ একটা জায়গা দখল করে নিয়েছে, কারণ সে বলছে যে এইখানে
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খড়ম লোকানো আছে, সুতরাং এইখানে একটা দরগা হবে। এটা একটা জমি দখলের আসলে কারসাজি। এবং সে বলছে যে সে স্বপ্নে দেখেছে এখানে রাসূলের খড়ম আছে। কি করতে হবে, যে 2 দিন ধরে এখানে পানি ঢালতে হবে। 2 দিন টানা পানি ঢালা হলো এবং একটা সময় সন্ধ্যাবেলা দেখা গেল যে আসলেই মাটি ভেদ করে একটি কাঠের খড়ম উঠে আসছে। এবং এটি খুব বিস্ময়কর, এটি আমাদের লোকমুখে বা আমাদের লোকজীবনে মনে এক ধরনের প্রভাব ফেলে এবং খুব সহজেই এখানে একটা দরগা তৈরি হয়ে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই জমিটি ছিল একজন প্রাক্তন পুলিশ অফিসারের, সুতরাং গল্পের নায়ক যে ইলিয়াস, সে এটি তদন্ত করলো এবং সে বললো যে ওখানে মাটি খোঁড়ো আগে। মাটি খুঁড়ে দেখা গেল যে ওখানে ওই খড়মের নিচে ছিল 2টো ছোলার বস্তা। যখন পানি ঢালা হলো ছোলা ফুলে উঠলো এবং খড়মটিকে উপরে নিয়ে এলো। এই যে ভণ্ড যেই দরবেশ এবং তাদের যে কারসাজি, সেটি উপন্যাস এবং গল্পের প্রবলভাবেই আবু ইসহাক নিয়ে এসেছেন এবং ধারাবাহিকভাবে। আমরা যদি হারেমের গল্প দেখি শয়তানের ঝাড়ু, সেখানেও কিন্তু আমরা দরবেশদের এই কারসাজির কথা জানি। আবারও বলছি যে তিনি নেতিবাচকভাবে দেখাননি, কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন যে গল্পকথক তার এক বন্ধু হচ্ছেন জাদুকর, তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন একটি গ্রামে। সেখানে যে এক পীর বা দরবেশের অলৌকিক কাহিনীর কথা তিনি শুনলেন, যে পীর বা দরবেশ তিনি বন্ধ ঘর থেকে উধাও হয়ে যান এবং যখন ফিরে আসেন তার গায়ে খুশবু থাকে। তিনি বলেন যে তিনি ঘুরে আসলেন মদিনাতে মুহূর্তের মধ্যে এবং তার ভক্তের সংখ্যা অনেক। এবং ওই গ্রামে ওখানে ওই জাদুকর সে হচ্ছে জাদু প্রদর্শন করে, বেছে বেছে সে ওই জাদুই প্রদর্শন করে যে একটি বদ্ধ বাক্সের মধ্যে তাকে রাখা হয় এবং সেই বাক্স থেকে সে উধাও হয়ে যায়। এবং আবার যখন তার ওই বাক্সটি খোলা হয় দেখা যায় সে এখানে আছে। তো এই যে আমার অন্তর্হিত হওয়া এবং ফিরে আসে, এটি যে একটা জাদুর কৌশল, অলৌকিক কোনো কৌশল নয়। লেখক আমাদের শুধু এই গল্পের মধ্য দিয়ে সেটি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। এবং এই রকম আরও অনেকগুলো গল্প এবং উপন্যাসের মধ্যে আমরা খুব সূক্ষ্মভাবে ধর্মীয় সংস্কার বা কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে উত্তরণের একটি প্রচেষ্টা দেখতে পাই আবু ইসহাকের মধ্যে। আর 2টো উদাহরণ দিয়ে আমি অন্য একটু আলোচনায় যাব এবং আমি দেখাবো যে কোনো ক্ষেত্রে এই অন্ধবিশ্বাস দূর করবার জন্য তিনি কতখানি সাহসী ভূমিকা নিয়েছেন। যেমন পদ্মার পলিদ্বীপে একটি প্রসঙ্গ আছে যে নায়ক ফজল সে আত্মগোপন করে আছে, যে কোনো মুহূর্তে পুলিশের কাছে ধরা পড়বে। সে দূর থেকে জনজীবন দেখছে কিন্তু কাছে যাচ্ছে না। সে দেখছে যে একটা ঘাটে খুব জটলা হচ্ছে, যে একজন গৃহবধূ সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে ভোরবেলা 2 দিন আগে ভোরবেলা ঘাটে এসেছিল, কিন্তু 2 দিন পরে তাকে খুঁজে পাওয়া গেল এই ঘাটে। কিন্তু তার বেশবাস অন্যরকম, খুব সুন্দর কাপড় পরে আছে, তার গায়ে খুবই সুগন্ধ। এবং গ্রামবাসী একটা সিদ্ধান্তে পৌঁছিল যে এই গৃহবধূকে জিনে ধরে নিয়ে গিয়েছিল এবং 2 দিন পরে তাকে ফেরত দিয়েছে। তো ফজল কিন্তু দেখেছে যে 2 দিন আগে এই গৃহবধূকে যে টহল দিচ্ছিল গোড়া সৈন্যরা, মানে ইংরেজ সৈন্যরা, তারা ধরে নিয়ে গেছে। কিন্তু ফজল এটি প্রকাশ করছে না, কিন্তু তার নিজের মনে সে একটি কথা বলছে। সে বলছে যে সে শুনেছে একটি আলোচনায়, স্টিমারের আলোচনায়, যে কোরআনে যে জিনের উল্লেখ আছে, কোরআনের কোনো এক অনুবাদক বলছেন যে এই জিন বলতে সুচতুর বিদেশিদের বোঝানো হয়েছে। এবং ফজল এই সিদ্ধান্ত জানাচ্ছে মনে মনে তার শবতকথনের মধ্য দিয়ে যে এই গৃহবধূকে জিনেই ধরে নিয়ে গেছে। সত্যি মানে জিনের একটি, কোরআন শরীফে উল্লেখিত জিনের একটি লৌকিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আবু ইসহাক এবং সেটি তার গল্পের সূত্র ধরে আমরা দেখতে পাই। আরও একটি সাহসী পদক্ষেপ আমরা তার দেখতে পাই প্রতিষেধক গল্পের মধ্যে, যেখানে বহু বিবাহ নিয়ে একটি মজার কাহিনী আছে। সেখানে গল্পের যে নায়ক সে দ্বিতীয় বিয়ে করতে চায়। তারা দুজনেই, নায়ক এবং নায়িকা দুজনেই হচ্ছে উচ্চশিক্ষিত, কিন্তু নায়ক দ্বিতীয় বিয়ে করতে চাইছে।
তখন নায়িকা আতিকা, সেও পিএইচডি ডিগ্রিধারী এবং উচ্চশিক্ষিত, সে বলে যে আমিও বিয়ে করব, তাহলে দ্বিতীয় বিয়ে করব। এবং এটি নিয়ে কঠোরভাবেই আপত্তি জানানো হচ্ছে, কেননা পুরুষদের 4টি বিয়ের করবার অনুমতি আছে, মেয়েদের কিন্তু এক স্বামী বর্তমান থাকতে দ্বিতীয় স্বামী গ্রহণ করবার অনুমতি নেই। কিন্তু আতিয়ার মুখ দিয়ে আবু ইসহাক জানাচ্ছেন যে সেটি 1400 বছর আগে বলা হয়েছিল একটি বিশেষ কারণে হলো যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের পিতৃত্ব নির্ধারণ করা যাবে না, কিন্তু এটা আধুনিক যুগ, এখন রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে কার সন্তান এটি। সুতরাং এখন যখন পিতৃত্বের অধিকার নিয়ে কোনো ঝামেলা নেই, সুতরাং এখন দ্বিতীয় মানে এক স্বামী বর্তমান থাকলেও একজন নারী দ্বিতীয় বিয়ে করতে পারে। এবং এই সূত্রে সে আরও জানাচ্ছে যে ওহুদের যুদ্ধের পর যখন প্রচুর মুসলমান শহীদ হয়েছিল, তখন এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল। সেই ক্রাইসিস মোমেন্টে সূরা নিসা নাজিল হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে একজন পুরুষ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবে, কেননা যে ভারসাম্য তখন মুসলিম সমাজে তৈরি হয়েছিল সেই ভারসাম্য দূর করবার জন্য এটির প্রয়োজন ছিল, মানে ভারসাম্য আনবার জন্য সেটির প্রয়োজন ছিল। কিন্তু সেই সঙ্গে মানে আতিয়া বলছে, এটি অবশ্যই আবু ইসহাকের কথা, কিন্তু সেই সঙ্গে কোরআনে 4 বিয়ের অনুমতি দেওয়া হলো, কিন্তু সেই কৌশলে কিন্তু সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে একজন পুরুষ 4টি বিয়ে করতে পারবে, কিন্তু সব স্ত্রীকে সমান দৃষ্টিতে দেখতে হবে, যেটা আসলে অসম্ভব। সুতরাং একটা নিয়ম করে কৌশলে কিন্তু তার প্রতি এক ধরনের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, যদিও আমরা ওই নিয়মটার কথা জানি কিন্তু নিষেধাজ্ঞার কথা জানি না। যাই হোক, এই ধরনের আমরা মনে করি যে আবু ইসহাকের লেখা খুব বোরিং না, কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা যদি একটুখানি খুব ভালোভাবে পড়ি, এরকম অনেক ইন্টারেস্টিং কাহিনী আসলে আমরা এখানে পেয়ে যাই বা যাব। এবং আমরা আরও একটু দেখি যে আবর্ত গল্পের মধ্যেও এখানে তিনি খুব সূক্ষ্মভাবে সমালোচনা করেছেন বা উল্লেখ করেছেন আমাদের মুসলিম পারিবারিক আইনের একটি অংশ, যদিও সেটি আসলে সংশোধিত হয়েছে। কিন্তু একটা সময়ে আপনারা জানেন যে ব্যাপারটা ছিল যে এইরকম, যে বাবার আগে যদি সন্তান মারা যায় তাহলে সে বা তার সন্তানাদি হচ্ছে সম্পত্তির অধিকার পাবে না। এই গল্পের নায়ক, তার দাদার এবং বাবার মৃত্যু হয় কলেরায় 1 ঘন্টা আগে পড়ে, বাবা 1 ঘন্টা আগে মারা যায়। সে কারণে বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিন্তু একেবারেই নিঃসম্বল হয়ে যায়। তো এই ধরনের ছোটখাটো ব্যাপার, অনেক ব্যাপার আবু ইসহাক নিয়ে এসেছেন আমাদের গল্প উপন্যাসের মধ্য দিয়ে। কেননা আমার কাছে মনে হয়েছে যে শিল্প সৃষ্টি, আমার কাছে এটি আমার ব্যক্তিগত অভিমত, যে আমার কাছে মনে হয়েছে যে শিল্প সৃষ্টি আসলে তার উপলক্ষ্য মাত্র, তার লক্ষ্য ছিল আসলে সমাজের উন্নয়ন সাধন করা। এবং সে কারণেই তিনি জনপ্রিয়তা নয়, তার সমাজের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তিনি সেগুলোই বারবার তিনি তার লেখার মধ্যে নিয়ে এসেছেন। আমরা জাল উপন্যাসিক ক্রিপ্টোগ্রাফির যেই বিষয়টি বিস্তারিত শুনলাম, আমি একটু যোগ করি যে এই ক্রিপ্টোগ্রাফির ব্যাপারটি কিন্তু আবু ইসহাকের নেহায়েত শখ ছিল যখন তিনি জাল উপন্যাসটি লিখতে শুরু করেন, কিন্তু এটি পরিণতি পেয়েছিল তার আবিধানিক সত্তার মধ্য দিয়ে। বর্ণ নিয়ে তার বা শব্দ নিয়ে তার যে ঔৎসুক্য, সেটি কিন্তু আমরা আসলে ক্রিপ্টোগ্রাফির মধ্যে দিয়ে পেয়ে থাকি। তো আমরা মনে করি যে আবু ইসহাক লিখেছেন কম, কিন্তু এই যে লিখেছেন কম তার পেছনেও কিন্তু তার আবিধানিক সত্তাটাই আসলে বেশি প্রবল ছিল। করাচিতে অবস্থানকালে তিনি অভিধান নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে তিনি মূল লেখায় আসলে সময় দিতে পারেননি। এটি তার ব্যক্তিগত কথন থেকে বা বিভিন্ন স্মৃতিচারণ থেকে আমরা পেয়ে থাকি। আর তিনি তার অভিজ্ঞতা প্রসূত আসলে জীবনকে সামনে নিয়ে এসেছেন, আমরা সেটি দেখতে পাই। এবং সেই অভিজ্ঞতা প্রসূত জীবনের মধ্যে যেমন সূর্য দীঘলবাড়ির বিবরণ আছে, এবং আমরা পদ্মার পলিদ্বীপের কথাও জানি যে তার নিজের অঞ্চল বৃহত্তর ফরিদপুর
অঞ্চল বা শরীয়তপুর, এখন বর্তমানে তার জন্মস্থান শরীয়তপুর জেলার ওই অঞ্চলে যে পদ্মার ভাঙন এবং নতুন চর ওঠা, এই দুটো কেবল ঘটনা মাত্র নয়, এটি জনজীবনে কেমন প্রভাব ফেলে তার কিছু বিবরণ আমরা শুনেছি। কিন্তু এই ঘটনা কেমন করে এক ধরনের শ্রেণীগত দ্বান্দ্বিকতা তৈরি করে সেটিও কিন্তু আমরা উপন্যাসে প্রবেশ করে দেখতে পাই, যে ব্যাপারটি কিন্তু আসলে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই, কিন্তু চর অঞ্চলের মানুষের জীবনের যেই দুঃখ বা অভিজ্ঞতা সেটির মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই যে চর অঞ্চলের মানুষেরা কিন্তু এক ধরনের হীনমন্যতায় ভোগে, এবং আমরাও কিন্তু চৈরা বা চড়ুয়া এটা একটি গালি হিসেবে ব্যবহার করি। গালি হিসেবে ব্যবহৃত হওয়া বা এই যে হীনমন্যতা, এই বোধটা আসলে গড়ে উঠেছে মূলত যে অবিরত ভাঙা গড়ার মধ্য দিয়ে একটা ভাসমান জীবন, প্রায় ভাসমান জীবন তারা যাপন করছে। সে কারণে তারা তাদের নিজস্ব সংস্কৃতি, শুধু তাদের মানে বসত ভিটা নয়, নিজস্ব সংস্কৃতি থেকে তারা অনেকটা দূরে সরে আছে। এই যে কালচারাল একটা হেজমনির ব্যাপার আছে, যে তারা সংস্কৃতি থেকে অনেকখানি দূরে, নিজস্ব সংস্কৃতি তাদের অধিকারে নেই, এটি তাদেরকে এক ধরনের হীনমন্যতা বোধ তৈরি করেছে। আমরা দেখতে পাই যে ফজলের বাবা সে বহু টাকা দেন মোহরানা দিয়ে তার পুত্রবধূ করে নিয়ে আসে আসলি, মানে চরের নয়, যে আসল বাড়ি মানে স্থায়ী ভিটে মানে যে অঞ্চল, সেখান থেকে মেয়ে নিয়ে আসে এবং সে মুগ্ধ হয় তার রান্না খেয়ে, এবং তার কাছে মনে হয় যে চরের মানুষ যারা তারা রান্না করতে জানে না, আসলে যারা তারা শুধু রান্না নয় তাদের সাংস্কৃতিক দিক থেকেও অনেক বেশি উন্নত, এই কারণে তাদের মধ্যে একটা হীনমন্যতা বোধ তৈরি হচ্ছে। কিন্তু সেই হীনমন্যতা বোধ তাদের সাংস্কৃতিক বোধেরই একটি আসলে বলবো যে অপর পিঠ আসলে। তো আবু ইসহাককে আসলে পাঠ করবার অনেকগুলো পর্ব আছে। আমরা যখন আবু ইসহাককে পেয়েছি, যে আবু ইসহাককে তার সমকালীন সমালোচকেরা খুব একটা গুরুত্ব দেননি, তার রচনাকে স্কেচ ধর্মী বলে বা শিল্পেও ঠিক হয়ে ওঠেনি এই ধরনের একটা অভিধা দেওয়া হয়েছে, কিন্তু শিল্পের সংজ্ঞা কিন্তু দিন দিন পাল্টায়। সুতরাং নতুন প্রেক্ষিতে আমরা পুরনো দিনের সমালোচক নয়, আমরা নতুন যুগের প্রেক্ষিতে বা নতুন তত্ত্বের প্রেক্ষিতে যদি আমরা আবু ইসহাককে দেখতে শুরু করি, আমার মনে হয় যে আবু ইসহাক এই সময় যথেষ্ট প্রাসঙ্গিক, এবং তাকে নিয়ে কাজ করবার বা তাকে নিয়ে আলোচনা করবার অনেকগুলো পর্যায়ে আসলে লুকিয়ে আছে।